তবে আর বলছি কি হারুদা, আমরা গ্রামের এত পুরনো মানুষ হয়েও আজকাল দেখছি সেই ফটিকের মূল্যটাই বেশি। হ্যাঁ রে সজল, তুই ঠিকই বলেছিস। সাহস দেখে বড্ড অবাক হচ্ছি। আমরা কোথায় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আমাদের সে কিছু না জিজ্ঞেস করে সে কিনা যায় ফটিকের কাছে। শুধু তাই নয়, শুনলাম ফটিক নাকি শিবুর মায়ের চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। বলি মানুষের বাড়ি কাজ করে দু চারটা পয়সা রোজগার করে, ফটিক কি করে শিবুর মায়ের চিকিৎসা করাবে? এত টাকা সে কোথায় পাবে? আমি তো সেটাই বুঝে কুল পাচ্ছি না। বলিস কি রে, এত টাকা কোথায় পায়? এটা তো সত্যি ভাবনার বিষয়। হয়তো সে লোকের বাড়ি চুরি চামানি করে বেড়ায়, আর তা না হয় কোনো অবৈধ কাজের সাথে যুক্ত আছে। তা না হলে চিকিৎসা করানোর জন্য এত টাকা কোথায় পাবে শুনি? আমি শিবুকে বলতে গিয়েছিলাম, শিবু তো আমার কথা শুনলই না। উল্টে বলে কি না, ফটিক না থাকলে কি যে হতো, ফটিকই নাকি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। কেন বাবা, আমাদের গ্রামে কি কোনো হাসপাতাল নেই? শহরের হাসপাতাল থেকে ইয়া লম্বা বিল ধরিয়ে দেবে, তখন দেখা যাবে ফটিক কেমন করে সেই বিল পরিশোধ করে। শেষে না জানে শিবুকে আবার নিজের বাড়িঘর বিক্রি না করতে হয়। সবই বুঝলাম, কিন্তু তুই যে বললি ফটিক শিবুর মায়ের চিকিৎসার সব টাকা দেবে, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? এত টাকা ও কোথায় পাবে? ও তো মানুষের বাড়ি কাজ করে মানুষের ভাই ফরমায়েশ খেটে দুটো পয়সা রোজগার করে, তাহলে এত টাকা ও কোথা থেকে পাবে? আমি নিশ্চিত করে বলছি, ও নিশ্চয়ই মানুষের বাড়ি চুরি বাটপারি করে। ঠিক বলেছ হারুদা, এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, আর গ্রামের সবাইকে ব্যাপারটা তো বলতে হবে। কিরে হরি, তোর চায়ের কত দাম হলো? চাটা কিন্তু বেশ ভালো হয়েছে রে। নতুন চা পাতা কিনে এনেছিস নাকি? হ্যাঁ হারুদা, শহর থেকে ফটিক দাদা এনে দিয়েছে। শুধু তাই নয়, সেদিন স্কুলে পরীক্ষার ফি দিতে পারছিলাম না বলে আমার ছেলেটা পরীক্ষা দিতেই পারছিল না। তখন তো ফটিক দাদা নিজের পকেট থেকে আমার ছেলের পরীক্ষার ফি পরিশোধ করে দিল। এখন আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে। ওই দেখো, এখানেও ফটিক। বলছি, লোকের বাড়ি কাজ করা ছেলেটা এত টাকা পায় কোথায়? আর তোরাও ছেলেটাকে একেবারে মাথায় তুলে নাচছিস। দেখিস একদিন না আবার তোদের উপরেই চেপে বসে, তোদের সমস্ত ঘর বাড়ি নিজের নামে করে নিয়ে শূন্য করে দেবে, এই বলে দিলাম। না না, কি যে বলো না তোমরা, ফটিক দাদা এমন কেন করতে যাবে? সে তো সব সময় মানুষের সাহায্য করে, বিনিময়ে খুশি হয়ে মানুষ ওনাকে কিছু পয়সা করি দেয়। ফটিক দাদা কখনো অন্য মানুষের ক্ষতি করবে না। হ্যাঁ, সেটা সময় হলেই বুঝতে পারবি। চল রে সজল, আমরা এখন যাই। ফটিক বুড়িমার বাড়িতে ফুলের চারা গাছগুলো পরিষ্কার করছিল। তখন বুড়িমা এসে বলল, কই রে ফটিক, এই অল্প কটা মুড়ি কেনে, সাথে খেজুরের গুঁড়ো আছে। সেই সকাল থেকে কাজ করে যাচ্ছিস, এই মুড়ি দুটো খেয়ে একটু জল খেয়ে নে বাবা। দাও বুড়িমা। ফটিক মুড়ি খাওয়া শেষ করে বলল, তোমার ফুলবাগানের চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এখন দেখবে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর সুন্দর সুন্দর ফুল ফুটবে। তুমি একদম চিন্তা করো না। কাল বাদে পরশু এসে আমি একটু সার ছিটিয়ে দিয়ে যাব, তাহলে দেখবে গাছগুলো আরও সুন্দর আর সতেজ হয়ে উঠবে। ঠিক আছে বাবা, তুই আছিস বলেই আমি একদম নিশ্চিন্তে থাকতে পারি। না হয় এত বড় বাগান আমার পক্ষে
পক্ষে কি একা সামলানো সম্ভব? তোকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা। ধুর, এ আর এমন কি কাজ? তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই আছি। কাল আমি একটু কাজে শহরে যাব বুড়িমা। কাল যদি তোমার কোনো কাজ থাকে, তাহলে বেশি জরুরি না হলে তুমি কাজে হাত দিও না, আমি শহর থেকে এসে করে দেব। ঠিক আছে বাবা। তারপর ফটিক চলে গেল। ফটিক একটা গাছের নিচে বসে শুকনো মুড়ি খাচ্ছিল। তখন হঠাৎ একটা 10-12 বছরের ছেলে তার সামনে এসে দাঁড়ালো। ও কাকু, একটু মুড়ি খেতে দাও না গো, বড্ড খিদে পেয়েছে। তুই কে রে? তোর নাম কি? তোর বাড়ি কোথায়? আমি রাম। আমার বাড়ি ছিল এই গ্রামেই, কিন্তু গত বছর বন্যাতে আমার বাড়িঘর সব ভেসে চলে গেছে। সেই বন্যাতে বাবা মাও মারা গেছে। আহারে, তাহলে এখন কোথায় থাকিস তুই? হারু কাকাদের গোয়ালে। গোয়াল পরিষ্কার করে দিলে একটু খাবার খেতে দেয়, আর খুব বকে জানো। সামান্য এদিক ওদিক হলেই খাবারও খেতে দেয় না। ঠিক আছে, এখানে বস। এই নে মুড়ি খা। সারাদিন কিছু খাসনি তাই না? না গো কাকু, আজকে সারাদিন কোনো খাবারই দেয়নি আমাকে। হ্যাঁ রে, তুই কি আমার সাথে যাবি? তোকে যেখানে নিয়ে যাব সেখানে তুই অনেক ভালো থাকবি, স্কুলে পড়াশুনো করতে পারবি, আবার ঠিকমতো খাবারও খেতে পারবি, আবার খেলার জন্য বন্ধুও পাবি। যাবি আমার সাথে? হ্যাঁ কাকু, যাব। আমাকে নিয়ে চলো তোমার সাথে। ঠিক আছে, কাল সকাল 10টায় এখানে এসে অপেক্ষা করবি। আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, কেমন? রাম আর ফটিকের বলা কথাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল হারু আর সজল। দেখলি তো সজল, ঠিকই ধরেছি আমরা। এই ফটিক ছেলে ধরার কাজ করবার করে। এসব বাচ্চা ছেলেদের নিয়ে নিশ্চয়ই পাচার করে দেয় বিলেতে। কালই ওকে হাতে নাতে ধরবো। পরদিন সকালে ফটিক আর রাম দুজন তাদের গন্তব্যে যাচ্ছিল। পেছন থেকে সজল আর হারু তাদের পিছন পিছন গেল। কিছু দূর যেতেই তারা দেখল ফটিক একটা অনাথ আশ্রমের সামনে গিয়ে থেমেছে। এ কি, এটা তো অনাথ আশ্রমে এলো ফটিক। ভেতরে চল, ভেতরে গেলেই সব কিছু বুঝতে পারবো। তারা ভেতরে যেতেই দেখল অনাথ আশ্রমের নাম লেখা ফটিক অনাথ আশ্রম। তার মানে এই অনাথ আশ্রম ফটিকের? এ কি হারুদা, সজলদা, তোমরা এখানে কি করছো? আমরা তোর পিছু নিয়েছিলাম, কিন্তু এই অনাথ আশ্রমের নাম তোর নামে কেন রে? আমার পিছু নিয়েছিলে? তোমরা কি ভেবেছো আমি এই ছেলেটাকে কোথাও বিক্রি করে দেব? এই অনাথ আশ্রমটা আমারই। এখানে যাদের বাবা মা নেই, অনাথ যারা, তারাই এখানে থাকে। এই দুনিয়াতে আমারও বাবা মা কেউ নেই, আমিও একজন অনাথ। ওদের দুঃখ আমি বুঝি। আমার অনেক অর্থ সম্পত্তি আছে, সেখান থেকেই একটু একটু করে ওদেরকে সাহায্য করি। তুই কত মহৎ কাজ করিস, আর আমরা তোকে ভুল বুঝেছি। তুই আমাদেরকে ক্ষমা করে দিস ভাই। তারপর থেকে সেই গ্রামে ফটিকের সম্মান আরও বেড়ে গেল। ওকে এখন আর কেউ সন্দেহ করে না।